আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগতম। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। এরা কারা? যারা এদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, শিক্ষা জীবন শেষে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে, চাকরির সুযোগ হয়নি, ফলে তারা হতাশ, নিরাশ, এমনকি কেউ কেউ জীবনকে মূল্যহীন ভাবতে শিখেছে, ডিপ্রেশনে চলে গেছে। কারণ তার দ্বারা তার পরিবার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন গত 2-3 বছর বেকারত্বের সময়ে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখা বন্ধ। এখন শুধুমাত্র বেঁচে থাকার শেষ অবলম্বন। এবং যদি এভাবে আর কিছুদিন চলতে থাকে, তাহলে বাংলাদেশের এই বৃহৎ শিক্ষিত তরুণ তরুণী বেকাররা হতাশাগ্রস্ত হয়ে যাবে এবং যার ফলাফল আমাদের ভবিষ্যৎ আজকের চাইতে আরো দুরবস্থায় পতিত হবে। তাই ক্যাম্প এই শিক্ষিত বেকারদের দ্রুততম সময়ে 24টা ক্লাসের মাধ্যমে মাত্র 36 ঘন্টায় আমরা বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প খাত অ্যাপারেল শিল্পের সাথে সংযুক্ত করার প্রয়াস নিয়ে দীর্ঘ পথ চলে এসেছি এবং আগামীতেও আমরা আশা করছি, আমরা যদি এভাবে আমাদের এই শিক্ষিত বেকারদের সামান্য প্রশিক্ষণ দিয়ে এই শিল্পের সাথে সংযুক্ত করতে পারি, তাহলে আমাদের এই শিল্পের ভবিষ্যৎ অবশ্যই আরো আজকের চাইতেও আরো উন্নততর হবে এবং আমাদের বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ বেড়ে যাবে। আমরা গত বছর $46 বিলিয়ন রপ্তানি করেছি। এবছরে আমাদের টার্গেট ছিল আরো বেশি। বিভিন্ন বৈশ্বিক কারণে, বিভিন্ন যুদ্ধাবস্থা, আর রাশিয়া ইউক্রেন অথবা ইসরায়েল ফিলিস্তিন সবকিছু মিলে সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা টালমাটাল অবস্থা, এবং পৃথিবীর সবগুলো দেশই এই যুদ্ধ অবস্থায় তারা তাদের সেভিংস কখনোই পোশাক কিনতে ব্যবহার করতে উৎসাহিত হন না। তারা উৎসাহিত হন তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের খাবার কিনতে। তার মধ্য দিয়েও আমরা বাংলাদেশ তৎপরতা চালিয়ে বিগত কয়েক মাসে আমাদের রপ্তানি মাত্রা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমাদের আশা ভবিষ্যতে এটা আরো সুন্দর বা আরো বেশি করতে পারবো। ক্যাম্প এই উদ্দেশ্যেই বাংলাদেশের শিক্ষিত সমাজকে দ্রুততম ট্রেনিং এর ব্যবস্থা করছে। আমরা বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশে সবচেয়ে বড় দুর্যোগ দেখি সেটা হলো বিভিন্ন কারখানায় ভাঙচুর। কারণ ওয়ার্কাররা তাদের বেতন বৃদ্ধির আন্দোলন করে আসছে। মালিক পক্ষ যে দিতে চাচ্ছে না তা কিন্তু না। আসলে এই গার্মেন্টস ব্যবসার মূল বিষয়টা হয়তো জানেন, তবে সঠিকভাবে জানেন বলে আমার সন্দেহ। কারণ বাংলাদেশের এই শিল্পের উৎপাদিত সকল পণ্যই দেশের বাইরে এক্সপোর্ট করতে হয়। তাই গার্মেন্টসের নাম হয়েছে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, মানে শতভাগ রপ্তানিমুখী। এই ফ্যাক্টরিতে প্রত্যেকটা মাল তৈরি করা, প্রত্যেকটা আইটেম দেশের বাইরে বিক্রি করা হয়। সুতরাং বৈশ্বিক পরিস্থিতির উপরে কিন্তু বা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার যখন মন্দা থাকে, তখন এই ব্যবসা কি করে ভালো করে চলবে? আমরা এই কারখানায় যারা কাজ করি, একজন মালিকের সাথে কাজ করেন বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা ডাইরেক্টর, সিইও, জিএম বা ম্যানেজার লেভেলের। তারপরে হলো মিড লেভেল, ম্যানেজার থেকে সুপারভাইজার বা ইন্সপেক্টর, কোয়ালিটি কন্ট্রোলার। এরা সবশেষে যারা থাকেন তারা হলেন সরাসরি ওয়ার্কার, যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত। এই ব্যবসাটা সবাই আমরা দেখি যে ঘন্টায় সহজ একটা 5 পকেট জিন্স হয়তো ঘন্টায় 100 পিস প্রোডাকশন করছে। ওয়ার্কাররা দেখতেছে আজকে 5 বছর ধরে ঘন্টায় 100 পিসই করে যাচ্ছে। এখানে দুটো জিনিস দেখার বিষয়। আমরা যে জিনিসটা উৎপাদন করি, এই উৎপাদন করার জন্য আমাদের একটা বৃহৎ অংশ, মানে আমাদের বিক্রিত মূল্যের প্রায় 70 থেকে 75 ভাগ চলে যায় র মেটেরিয়াল কিনতে। আমাদের কাপড় চোপড় কিনতে হয়, সুতা, বুতাম, পলিব্যাগ, কার্টুন, লেবেল, আদার্স, বেশ মানে ছোট্টখাট্ট একটা গার্মেন্টস তৈরি করতে গেলেও 20-30 ধরনের অ্যাক্সেসরিজ কিনতে হয়। পুরো জিনিসটাই কিন্তু আমাদের গার্মেন্টসের জন্য কাঁচামাল। এই কাঁচামাল আমাদের এখন এই বাংলাদেশের বর্তমান অবস্থায় প্রায় শতভাগ কাঁচামালই আমরা বাংলাদেশ থেকে কিনতে সমর্থ হই, এক্সেপ্ট কিছু স্পেশাল কাপড় এখনো তৈরি করা সম্ভব হচ্ছে না, অথবা বাংলাদেশের সাথে দেশের বাইরে আমাদের প্রতিযোগী দেশ পাকিস্তান বা চায়না বা কোরিয়া বা তাইওয়ান, এমনকি ইন্ডিয়া কিছু কিছু কাপড় হয়তো আমাদের বাংলাদেশের চাইতে সস্তায় তৈরি করতে পারে। তখন আমরা ওই বায়ারদের দেয়া টার্গেট মিট করার জন্য ওই কাপড়টা আমরা বাংলাদেশ থেকে না কিনে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। সোজা কথা, আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আর বাংলাদেশি কাপড় চোপড় ইউজ করি না কেন, ওটা কিন্তু আমাদের এফওবি মানে আমাদের বিকৃত গার্মেন্টসের
একটা অংশ, এবং সেটা বৃহত্তম অংশ। 75% চলে যায় ওই কাজে, মাত্র 25% বা 20%, মানে যখন আমাদের কাপড়ের দাম বেড়ে যায়, মানে এফওবি বেড়ে যায় কিন্তু কাপড়ের দাম $2 জায়গায় $3 হয়ে যায়, ওখানে প্রতি গজে 1 গজ কাপড়ের দাম প্রায় $1 বেড়ে যায়। ফলে গার্মেন্টসের এফওবি বাড়ে কিন্তু আমার কিন্তু মজুরি বাড়ে না, কারণ ওই গার্মেন্টসটা তৈরি করতে যে প্রসেস বা যে কটা মেশিন দেওয়া দরকার, অথবা ঘন্টায় যতগুলো গার্মেন্টস তৈরি করা সম্ভব ঠিক ততগুলো গার্মেন্টস তৈরি করার পরেও যদিও গার্মেন্টসের এফওবি বাড়ে, আমরা কিন্তু আমাদের সে অনুপাতে আমাদের মজুরিটা বাড়ে না। তো এই মজুরিটা হলো আমাদের বাংলাদেশের প্রত্যেকেই জানে, সেটাকে বলা হয় সিএম, মানে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এই যে 20-25% বা কখনো কখনো আরো কমও থাকে, সেই অংশটা হলো আমাদের কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এই কস্ট অফ ম্যানুফ্যাকচারিংটা আমরা যেটা পেয়ে থাকি, সেই পয়সা দিয়েই কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরির সমস্ত ধরনের খরচ মিট করে থাকি। ফ্যাক্টরি যদি নিজের হয় তাহলে তার ডেপ্রিসিয়েশন বা ভাড়া, আর ভাড়া ফ্যাক্টরি হলে ভাড়া, ইলেকট্রিকের বিল, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, ডিজেল, তেল এগুলো কিনতে হয়, গ্যাস কিনতে হয়, ফ্যাক্টরির ট্রান্সপোর্টেশন, সিএনএফ, ব্যাংকের ইন্টারেস্ট, স্যালারি, ওভারটাইম, এই জাতীয় যা কিছু, মানে একেবারে কোরিয়ার করা একটা স্যাম্পল যদি আমাদের দেশের বাইরে পাঠাতে হয় সেটার জন্য কুরিয়ার করতে হয়। আমাদের একটা লোককে যদি পুরান ঢাকা থেকে মানে 1 ডজন বাটন কিনে আনতে পাঠাতে হয়, সেখানেও আমাদেরকে ট্রান্সপোর্ট দিতে হয়, টিএ দিতে হয়। এই সবগুলো খরচ হিসাব করে দেখেন, সবগুলো খরচ এই সিএম বা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং থেকে যাওয়ার পরে খুব সামান্য একটা অংশ থেকে যায় কোম্পানির প্রফিট। সেখানে সঠিকভাবে মেশিনের ডেপ্রিসিয়েশনও ধরা হয় না, কারণ মেশিন আমরা হয়তো চিন্তা করি যে একটা বছরে নির্দিষ্ট হারে ডেপ্রিসিয়েশন ধরবো এবং সেই সময়ের পরে আমরা মেশিনটা ফেলে দিব। বাস্তবিক অর্থে সেই মেশিনটা আমরা সেই সময় ফেলতে পারি না, বা কারণ আমাদের ডেপ্রিসিয়েশনটা আমরা ঠিকমতো ক্যালকুলেশন করে ওইটাকে ওই মূলধনটাকে বাঁচিয়ে ওই মেশিনটাকে পরিবর্তন করার মতো সামর্থ্য আমাদের থাকে না, বিকজ আমাদের গার্মেন্টসের লাভের পরিমাণটা এতই কম থাকে। এইটা যে এত কম, এইটা কত থাকে, এটা আমাদের বাংলাদেশের একমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের লোক এবং মালিক পক্ষের লোক ছাড়া অন্য সবগুলো ডিপার্টমেন্ট অন্ধকারে থাকে, তারা জানেই না। আর যারা অ্যাসোসিয়েশনের শ্রমিকদের নেতৃত্ব দেন তারা এটা হয় জানেন না অথবা জানতে চান না। বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যারা এত বড় বড় কথা বলেন তারা আসেন এবং বাংলাদেশের সবচাইতে ভালো একটা গার্মেন্টস থেকে একটা গার্মেন্টস নেন, নিয়ে আপনারা 1 বছর চালান। কারণ এর আগে আমি শুনেছিলাম প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব বলেছিলেন আমার 23টা গার্মেন্টস আছে, এর সবচেয়ে ভালো গার্মেন্টসটা আপনাদেরকে দিয়ে দিব, এবং আপনারা সেটা যদি আমার ওই 22টা গার্মেন্টসের কোনো একটা চাইতে ভালো চালাইতে পারেন, ওই গার্মেন্টসটা আপনাকে দিয়ে দিব। সেদিন তার সাথে যারা টক শোতে ছিলেন তারা বলছিলেন যে ব্যবসা করা আমাদের কাজ না। তবে আমি বলবো প্রত্যেক কারখানার মালিকদের এবং প্রত্যেক কারখানার শ্রমিক বা মিডল লেভেল ম্যানেজমেন্ট যারা আছে তারা একটা পরিবার। এই পরিবারটাকে নিয়ে অন্তত মাসে, আমি বলবো কমপক্ষে মাসে একবার আমাদের ফ্যাক্টরির আমাদের বর্তমান অবস্থা অথবা বৈশ্বিক বর্তমান অবস্থা বুঝিয়ে বলা উচিত। তাদের সকলেরই জানা উচিত যে গত 10 বছরে বিশ্বের সবগুলো নামকরা ব্র্যান্ড অথবা রিটেইলার প্রত্যেকেই যারা বাংলাদেশ থেকে মাল কিনেন, প্রত্যেক গার্মেন্টস মালিকদের গত 10 বছরের একই আইটেমের এলসিটা বের করেন, অর্ডার শিটটা বের করেন, আপনি দেখতে পাবেন তারা গত 10 বছরে 15 থেকে 25% পর্যন্ত গার্মেন্টসের এফওবি কমিয়ে দিয়েছেন। এই 10 বছরে প্রত্যেকটা গার্মেন্টসে 5% হারে বেতন বাড়ার ফলে 50% বেতন কর্মচারী বেড়ে গেছে। মানে যার বেতন ছিল 8,000 টাকা, গত 10 বছরে তার বেতন হয়ে গেছে 12,000 টাকা, মানে মিনিমাম 50% তো বেড়েছে, 12,000 টাকা তো হয়েই গেছে। কিন্তু আমরা 10 বছরে ওই গার্মেন্টসের ক্রেতা, যে ব্র্যান্ড বা যে রিটেইলার বা যে ইম্পোর্টার আমাদের কাছ থেকে গার্মেন্টস কিনতো, তিনি তার গার্মেন্টসের এফওবি $6 জায়গায় $5 করে দিয়েছে। এই যে $6 জায়গায় $5 পাওয়ার পরেও ফ্যাক্টরি চালাচ্ছে, এই যে টেকনিকটা, এই বেঁচে থাকার অবলম্বনটা আপনাকে স্বাভাবিক চোখে দেখে চলবে না। কারণ এই গার্মেন্টসের সাথে বাংলাদেশের 1 কোটি লোকের জীবিকা নির্বাহ হচ্ছে। এই 1 কোটি পরিবারের ডাল ভাতের ব্যবস্থা হচ্ছে এই গার্মেন্টসের মাধ্যমে। আর ওই কারখানার মালিক কোটি কোটি টাকার লোন নিয়ে
ওই কারখানায় লগ্নি করেছেন, ব্যাংকের উচ্চ হারে সুদ দেওয়ার পরে তার লাভের পরিমাণে কিটা থাকে সেটা এই দুটো গার্মেন্টস, যে গার্মেন্টসের 1 পয়সাও ব্যাংকের লোন নাই আর যে গার্মেন্টসের প্রায় শতভাগ ব্যাংকের লোন, এই দুটো গার্মেন্টসের মালিকরা এক জায়গায় বসিয়ে হিসাব করলে দেখা যাবে দুজনে চাকা দুই দিকে ঘুরছে। ফলে সবগুলো কারখানাকে যেমন আমরা এক পাল্লায় বিচার করতে পারি না, সবগুলো ফ্যাক্টরিকে আমরা একভাবে বিচার করতে পারি না। কারণ আমি দেখেছি বাংলাদেশে গত 40 বছরে আমি ঢাকা, চিটাগাং সহ কয়েকশো ফ্যাক্টরিতে কাজ করানোর সুযোগ ঘটছে। একই আইটেম, একেবারে একই আইটেম, কোনো পার্থক্য নাই। হয়তো 8 লক্ষ পিসের একটা অর্ডার পেয়েছি, 4 লক্ষ পিস এক ফ্যাক্টরিকে দিয়েছি, 4 লক্ষ পিস আরেক ফ্যাক্টরিকে দিয়েছি। এক ফ্যাক্টরি ঘন্টায় প্রোডাকশন করছে মাত্র 80 থেকে 90 পিস, আরেক ফ্যাক্টরি ঘন্টায় প্রোডাকশন করতেছে ঘন্টায় 120 থেকে 30 পিস। সমান সংখ্যক মেশিন, খুব বেশি যে পার্থক্য তা কিন্তু না। কেউ হয়তো 40টা মেশিন দিয়েছে, কেউ হয়তো 42টা মেশিন দিয়েছে। এই 2টা বা 3টা মেশিনের জন্য তো আর ঘন্টায় 30 থেকে 40 পিস মাল বেশি প্রোডাকশন করা সম্ভব না। এই দুই ফ্যাক্টরির ওয়ার্কারের এফিসিয়েন্সি সমান না। দুই ফ্যাক্টরির ওয়ার্কারের বেতন কিন্তু প্রায় সমান, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড দুই ফ্যাক্টরিতেই প্রায় সমান। তার কারণ হলো ওই দুই ফ্যাক্টরি যারা ম্যানেজমেন্টে থাকেন, ওই দুই ফ্যাক্টরির ম্যানেজমেন্টরা, সুপারভাইজাররা, কোয়ালিটি কন্ট্রোলাররা, ম্যানেজাররা ওই দুই ফ্যাক্টরি সমানভাবে পরিচালনা করতে পারছেন না। ফলে ওয়ার্কাররা মনে করেন এই ফ্যাক্টরিতেও তো আমি 20,000 টাকা বেতন পাই, ওই ফ্যাক্টরিতে 20,000 টাকা বেতন পাই। কিন্তু আসলে ওই ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে মাত্র ঘন্টায় 80 পিস প্রোডাকশন করে, তার পক্ষে 20,000 টাকা বেতন দেয়া ক্ষমতা কিন্তু থাকে না। তারপরেও তাকে দিতে হয়, বিকজ উনি যদি 20,000 টাকা কবের বেতন দেন, ওই অপারেটরটাকে উনি পাবেন না, ওনার ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, ওনার মাল ডিলে হবে, ওনার মাল এয়ার হবে, ওনার মাল ক্যান্সেল হবে, অথবা ওনাকে ক্লেম সেটেল করতে হবে। ফলে উনি বাধ্য হয়ে লাভ না হলেও ওই মালটা প্রোডাকশন করে শিপমেন্ট করার তারাই ব্যস্ত থাকেন। এই জিনিসগুলো আমাদের ওই যে টকশোর মাথাওয়ালা বুদ্ধিমান লোকগুলো বুঝেন না অথবা বুঝতে চান না। আর আমাদের ফ্যাক্টরির মাঝে ফ্যাক্টরির মালিকরা তাদের এই অবস্থার কথা তাদের নিম্নস্থ, মানে তাদের জিএম লেভেল, ডাইরেক্টর লেভেল, অথবা সুপারভাইজার বা ম্যানেজার লেভেল, কোয়ালিটি কন্ট্রোল লেভেল, এমনকি অপারেটর লেভেল পর্যন্ত শেয়ার করেন না। তাই আমি বলবো, আমরা যদি প্রত্যেকটা কারখানায় এক একটা নিজেদের পরিবার মনে করি এবং এই পরিবারের সকল সদস্য যদি মালিক পক্ষ অন্তত মাসে একবার 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা আলোচনার ব্যবস্থা করে এবং আমাদের গার্মেন্টসের অবস্থা বোঝার ব্যবস্থা করে, তাহলে বাংলাদেশে আর কখনোই এই ধরনের মালিক শ্রমিকদের মধ্যে ভুল বোঝাবুঝি অথবা কোনো কারখানা বা ফ্যাক্টরি ভাঙচুরের মতো অবস্থা ঘটবে না বলে আমি আশা রাখি। এবং এজন্যই দরকার বাংলাদেশের সেই সকল শিক্ষিত অনার্স মাস্টার্স করা তরুণ যুবক যারা বয়সে 30-এর কোঠায়, 30-35 বছর বয়স, কারো চাকরির বয়স শেষ হয়ে গেছে অথবা কারো এখনো 2-1 বছর চাকরির অবস্থা আছে, কিন্তু তারা সরকারি চাকরি পাবেন বলে আমি আশা করি না। কারণ বাংলাদেশ সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা 15 লক্ষ, 12 লক্ষ তো আছেই, আর প্রতি বছর তো লক্ষ লক্ষ বিসিএস অফিসার লাগবে না। তো এত মাস্টার্স বা অনার্স লোকদেরকে নিয়ে কি ফ্যাক্টরির পিয়ন দারোয়ান বানাবে নাকি? তাহলে আসুন আমরা প্রাইভেট সেক্টরে অথবা অ্যাপারেল সেক্টরে স্বল্পতম প্রশিক্ষণ দিয়ে এই সকল তরুণ যুবকদের আমরা আমাদের সাথে সংযুক্ত করি এবং তাদের মাধ্যমেই আমরা ফ্যাক্টরিতে এমন একটা টিম গড়ে তুলি যে টিমের একটা মালিক একটা অপারেটরের দুঃখ বুঝবে এবং একটা অপারেটর একটা মালিকের দুঃখ বুঝবে। এই 2 বা ততোধিক স্তরের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করা উচিত, সেটা সম্ভব একমাত্র দেশের বেকার শিক্ষিত তরুণদের যদি আমরা স্বল্পতম সময়ে, মানে ক্যাম্পের মতো 36 ঘন্টায় প্রশিক্ষণ দিই এবং এই অ্যাপারেল শিল্পে সংযুক্ত করতে পারি, তাহলে আমরা এই অবস্থা দূর করতে পারবো এবং আমাদের গার্মেন্ট শিল্পের ভিতরে সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, পরিবারের সদস্যদের মতো আচরণ, ব্যবহার এবং আমরা প্রত্যেকের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারবো, যেটা দেশের জন্য, জাতির জন্য মঙ্গলজনক। ধন্যবাদ সবাইকে।